নমস্কার, লাল রঙের চিঠিতে আবারও আমরা দুজন আপনাদের স্বাগত জানাচ্ছি। বেশ কিছু প্রোগ্রাম আজকে আছে, তো স্নান টান করে সবাই ফ্রেশ হয়েছি, জামা কাপড় পরা হয়ে গেছে। এরপর প্রীতি একটা বিশেষ রান্না করবে, সেটা খেয়ে গলাতে গরম করে প্রথমে যাব যাদবপুর ইউনিভার্সিটিতে, যেখানে আমি 5 বছর পড়েছি। আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি মনে করি। সেখানে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে হবে, বন্ধু প্লাস দাদা। তারপরে গড়িয়াহাটে কিছু টুকিটাকি ওর কেনাকাটা আছে, সবসময় মেয়েদের থাকে গড়িয়াহাটে, তো সেখানে যাওয়া। তারপর কোথাও একটু রাতের খাবার কিনে বাড়ি ফেরা। এই হচ্ছে আজকের প্রোগ্রাম। এখন মোটামুটি ঘড়িতে দুপুর 12টা। হ্যাঁ, তৈরি হয়ে গেছে বলছে বটে, কিন্তু আমি এখনো পুরোটা তৈরি হইনি। কারণ রান্না করতে গেলে কতটা গলদঘর্ম হতে হয় সমস্ত মেয়েরাই সেটা জানে কম বেশি। তো যাই হোক, আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব। সবসময় ওই ডিমের ওই ঝোল খেয়ে খেয়ে মাথাটায় ডিম হয়ে গেছে কিছুটা, তো একটু অন্যরকম রেসিপি কিছু ডিমের। তো ভাবলাম নতুন কিছু যখন ট্রাই করছি তাহলে কেন না তোমাদের কাছে সেটা শেয়ার করি। তো সেটা তোমাদেরকে দেখাবো। দেখা যাক এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয় কিনা। আমপুরা শরবতে তো ঢেরিয়েছি, এটাই দেখা যাক কিরকম হয়। তো চলো, বেশি কথা না বাড়িয়ে, অলরেডি আমরা কিছুটা লেটে রান করছি। চটপট রান্নাঘরে যাই, রান্নাটা সারি, তোমাদের সাথে শেয়ার করি, তারপর পরপর যা রুটিন আছে সেই অনুসারে এগোতে থাকবো। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সাদা তেলে করব, কিন্তু সাধারণত আমি রান্না অবশ্য সর্ষের তেলেই করি, কারণ আমি বিভিন্ন জায়গায় দেখেছি এই সাদা তেল এত বেশি প্রসেসড হয়, সেটা আলটিমেটলি স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হয় না। তো সে কারণে বেশিরভাগ সময় সর্ষের তেলটাই ব্যবহার করি। তো যাই হোক, সাদা তেল খুব সামান্য পরিমাণেই আমি দিয়েছি। এবার তার সাথে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। তবে সাবধানে থাকতে হবে যাতে কোনোভাবে এই ফোড়নটা পুড়ে না যায়, কারণ আমি শুনেছি ফোড়ন যদি পুড়ে যায় রান্নায়, তাহলে রান্নার স্বাদ কিন্তু একেবারেই অনেকটাই নষ্ট হয়ে যায়। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ। খুব বেশি মিহি করে কাটার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যা যা আমি দেবো সবটাই আবার মিক্সারে মিক্সড করতে হবে আমাকে, তাই খুব ফাইন করে কাটার কোনো প্রয়োজন নেই। এবার তার সাথে কাঁচা লঙ্কা স্বাদ মতো, এরপর রসুন কুচি আর কিছু আদা কুচি, এগুলো দিয়ে এবার আবার কিছুটা মিক্সড করে নিতে হবে। অনেকে এরপরে একটু জল দিয়ে জিনিসটাকে সেদ্ধ মতো করে নেয়, তবে আমি মনে করি যে কোনো কিছু শুধু সেদ্ধ করে পেস্ট করার থেকে একটু ফ্রাই করে নিয়ে পেস্ট করলে টেস্টটা আরো ভালো হয়। তো আমি খানিকটা ফ্রাই করে নেব। এবার টমেটোটা দিয়ে দিলাম, আর দিলাম তার সাথে কিছুটা কাজু। কাজু এখানে আমি 3-4 টুকরো মতো দিয়েছি, চাইলে আরও দেওয়া যেতে পারে। আর সামান্য একটু হলুদ। সব রান্নায় কেন জানি না একটু হলুদ না দিলে আমার ঠিক ভালো লাগে না, তো হলুদটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এবার আমি একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। আমাকে অপেক্ষা করতে হবে ততক্ষণ যতক্ষণ না এই প্রত্যেক কটা জিনিস একটু নরম হয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে, টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ওই মিক্সারের মধ্যে নিয়ে নেব এবং সেখানে কিছুটা ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে আমি এটাকে কিন্তু পেস্ট করব। কিছুটা ঠান্ডা করে নেওয়া প্রয়োজন, কারণ যখন মিক্সারটা ঘুরতে শুরু করে তখনও কিন্তু সেখানে একটা হিট জেনারেট হয়, তাই সেটা একটু ঠান্ডা করে নিয়েই সেই তরকারিটা মিক্সড করাটা বেটার। কড়াইতে এবার খুব সামান্য পরিমাণে মাখন দিলাম। তেল, মাখন এগুলো একটু যতটা সম্ভব স্বাস্থ্যের জন্য কম খাওয়াটাই ভালো। ডিমগুলো সেদ্ধ করেছিলাম কিন্তু ভাজতে ভুলে গিয়েছি, সে কারণে একটু অল্প করে বাটার দিয়ে হালকা একটু ফ্রাই করে নিলাম। এদিকে আমার ওই মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে আবার কিছুটা বাটার দিলাম। বাটারটা একটু গলে গেলে এরপর আমি এখানে হলুদ গুঁড়ো দেব, খুব সামান্য পরিমাণে, খুব বেশি দিলে হলুদের গন্ধটা বেশি হয়ে যেতে পারে। অনেকে এই জায়গাতে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে কোনো ধরনের শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা কোনোটাই স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। তো সেই কারণে আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা রান্নায় সাধারণত ব্যবহার করি না, তাই আমি দিইনি। তো এবার মশলাটা ওটার মধ্যে দিয়ে সামান্য একটু আবার ভেজে নেব।
কারণ আমার সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে যে যে কোনো রান্না একটু যদি ফ্রাই করে নিয়ে তারপর সেটা সেদ্ধতে মানে সেদ্ধ করা হোক বা কষানো হোক সেদিকে যাওয়া হয় তাহলে বোধহয় সেটার টেস্টটা অনেকটা বেটার হয়। তো আমি মশলাটা দিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু গুড়, চিনি সেটা দেওয়া যায়, চিনিও দেওয়া যায়। আমি গুড় ব্যবহার করি তাই গুড়ই দিলাম, স্বাদ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো, নেড়ে তারপর ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ 1-2 মিনিট মতো নেড়ে চেড়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি ঢেকে দেব, কারণ ডিমের সাথে মশলাটার প্রপার মিশ্রণ হওয়া ভীষণ জরুরি। আহ, এখানে অলমোস্ট হয়ে গেছে, তবে জলটা আরেকটু শুকোনোর প্রয়োজন এখানে, কারণ এটা ভাত দিয়ে খাওয়ার জন্য হলেও গ্রেভিটা একটু বেশি। সব শেষে আমি দেব একটুখানি শাহি গরম মশলা। এটা অনেকে বেটেও দিতে পারেন, ওই দারচিনি, এলাচ, জায়ত্রী, জায়ফল এগুলো দিয়েও বেটেও দেওয়া যায়, সেটা আরো বেশি সুন্দর হয়। তো আমি বাটিনি, আমার কাছে গুঁড়ো ছিল, আমি গুঁড়োই দিয়ে দিয়েছি। আর সব শেষে আমি আরেকটু বাটার দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আহ, তারপর গ্যাসটা কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যেমনটা বলেছিলাম, রান্না টান্না করে খেয়ে দিয়ে তারপর বেরোবো, তো সেরকম বেরিয়ে পড়েছি। একটু দেরি হয়ে গেছে, আমরা সাধারণত এরকমটাই করে থাকি, দেরি করে বেরিয়ে রাস্তায় ঘোড়ার মতো ছুটতে থাকি। প্রথমে যাব যাদবপুর ইউনিভার্সিটিতে, যেখানে আমি 5 বছর পড়াশোনা করেছি মাস্টার্স জন্য। তারপর অন্য ইনস্টিটিউশনে পড়েছি। তো সেখানে এক বন্ধু কাম দাদা, তার সঙ্গে দেখা করতে যাব। যাদবপুরে মোটামুটি হয়তো 5-6 বছর বাদে আবার যাব। তো একটা নস্টালজিয়া তো কাজ করি, কারণ আমার জীবনের শ্রেষ্ঠ 5 বছর আমি যেখানে কাটিয়েছি, সেখানে যেতে ভালোই লাগবে। প্রথমে যাদবপুর ইউনিভার্সিটিতে যাব, তারপর প্রীতির কিছু রুটিন চেক আপ আছে, সেটার জন্য ইডিএফে যাব, আর শেষে একটু গড়িয়াহাটে ঢু মারার ইচ্ছে। ওর টুপিটা কি মানে ওর না আমাদেরই, কিন্তু ডিপার্টমেন্টটা ওর, হোম ডিপার্টমেন্ট। কিছু কি থালা বাসন সব বলছে, সেসব গড়িয়াহাটে কিনবে, সেসব কিনে তারপর ইউনিভার্সিটির সামনে একেবারে চলে এসেছি। ভীষণই নস্টালজিক লাগে, কারণ 5টা বছর এটাই কার্যত আমার সেকেন্ড হোম ছিল। এখানে আসতাম, বাসে করে যেতাম আর কি যাদবপুর থানার সামনে, সেখান থেকে অটো কিংবা গোলপার্ক থেকে অটো নিয়ে সরাসরি একদম 4 নম্বর গেটের সামনে নামতাম। এটা 3 নম্বর গেট। এখন গাড়ি নিয়ে ঢুকতে হলে নিয়ম করেছে যে 3 দিয়ে ঢুকে 4 দিয়ে বেরোতে হবে, কিন্তু এই দিনে মাকু অর্থাৎ এসএফআই এর লোকজন হল্লাবাজি করছিল 4-এ। তো আমরা 3 দিয়ে ঢুকলাম। এখন ইউনিভার্সিটির ভেতরে এসে পৌঁছিয়েছি। তোমাকেই জিজ্ঞেস করি কেমন লাগছে এত বছর পর এখানে এসে? এত বছর বাদে মনে হচ্ছে যে অতীতটাকে ধুলো ঝেড়ে আবার ভালোভাবে দেখছি। একটা নস্টালজিয়া থাকে। আমার স্কুলের প্রতিও সেভাবে নস্টালজিয়া নেই, তারপরে হায়ার স্টাডি যেখানে যেখানে করেছি তার প্রতিও অতটা নেই, কিন্তু যাদবপুরে আমার পড়াশোনার সব থেকে বেশি সময়টা কেটেছে 5 বছর। সুতরাং এই জায়গাটা ছিল আমার কাছে সেকেন্ড হোম। তো সেই জায়গা থেকে দীর্ঘ 5-6 বছর বাদে আবার ফিরে এসেছি। তো খুবই ভালো লাগছে। আর যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমার সব থেকে প্রিয়, গ্রিন জোন। এটা যারা যাদবপুরে পড়াশোনা করো তারা তো জানোই, যাদবপুরে যারা ঘোরাফেরা করো তারাও জানো। একটু ওকে দেখাতে বলবো, এখানে একদম সবুজ ঘাসে ঢাকা প্রকাণ্ড একটা এলাকা, এবং সেখানে সবাই মিলে বসে থাকে, আড্ডা মারে। বিকেল অবধি আমিও মারতাম, অন্ধকার হয়ে যেত তখন বাড়ি ফিরতাম 240-এ। 240 বাসটাও আমার কাছে কার্যত সেকেন্ড হোম হয়ে গেছে। তো যাই হোক, আর ও যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস কোনোদিন দেখে, আজকে সেই দাদা কাম বন্ধুর সাথে দেখা করতে এসেছি, তো বললাম ঠিক আছে একসাথেই যাওয়া যায়। এই ক্যাম্পাসটা আমার কেন এত প্রিয় সেটাও আশা করি ও আজকে বুঝতে পারছে, যে বদ্ধ জায়গা না। এত বছর আগে যেরকম ছিল এখনো কি সেরকমই আছে? একদম, শুধু ঘাসটা একটু পেয়েছে, ঘাসটা বোর্ডটা একটু ঘাসটা একটু কাটতে হবে। দেখাই জায়গাটা।
যার সাথে দেখা করতে এসেছিলাম তিনি বললেন তার ডিপার্টমেন্টে যেতে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো এবার তার সাথে দেখা করব, তারপর আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে যাব। এই রাস্তাটা দেখানোর জন্যই ভিডিওটা অন করলাম। সামনে আছে রাস্তাটা এত সুন্দর, আমরা যখনই এখানে আসি তাই বলি যে এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে ক্লান্তিটাও যেন চলে যায়। দেখাই রাস্তাটা। পুরো গাছপালা দিয়ে ঢাকা, বাড়িগুলোও খুব সুন্দর এখানকার। তো যাই হোক, রাস্তায় দাঁড়িয়ে গাছপালা ঘুরলে এখন চলবে না, যেতে হবে গড়িয়াহাট, কয়েকটা জিনিস কেনার আছে। তো চলো যাওয়া যাক। কিঙ্গি পার্কের রাস্তা দিয়ে এগোচ্ছি, সামনেই গড়িয়াহাটের সুবিস্তৃত মার্কেট, যা মেয়েদের কাছে অত্যন্ত লোভনীয়, এবং তার ফলে পুরুষদের খুবই সমস্যার সৃষ্টি হয়। তো আমার অর্ধাঙ্গিনীও এখানে কিছু কিনবে, কাপ ডিশ, আর উল্টো দিকে বাজার কলকাতা, এবং অবশ্যই একডালিয়ার পুজো, যা উল্টো দিকে হয়। এই যে আমরা এখানে এবার ঢুকে যাব, মানে রাস্তায় হাঁটার জায়গা নেই। দীপায়ন যথারীতি আগে আগে ছুটছে, আমাকে আগেই বলেছে গরমের মধ্যে অতিরিক্ত ঘোরাবি না, যা প্রয়োজন কিনে নিয়ে সোজা গাড়িতে উঠবি। তো তার কথা মতোই আমি এটা সেটা দেখছি, কি সুন্দর সার্ভিং ট্রে গুলো রয়েছে, কত ভ্যারাইটিস সাইজের, ভ্যারাইটিস ডিজাইনের কাপ। এটা তো আমার বেশ ভালোই লাগছে। কিন্তু আমি যেটাই দেখাই, স্বাভাবিকভাবে আমি উত্তরে গেলে ও যাবে দক্ষিণে। তো আমি যেটাই দেখাই এটা ভালো কিনা, ও বলে ও মোটামুটি। তো আমি ভাবি আর আমার নিজের পছন্দের উপর খুব একটা ট্রাস্ট নেই। ঠিক আছে, মোটামুটি যখন আর কি দরকার নেওয়ার। তবে এখানে কালেকশন কিন্তু যথেষ্ট ভালো, ভ্যারাইটিস রকমের কাপ থেকে শুরু করে কফি মাগ, সার্ভিং ট্রে, বিভিন্ন জিনিস রয়েছে, সার্ভিং বোল রয়েছে, এবং প্রাইসও কিন্তু ভীষণ রিজনেবল। এখানে বিভিন্ন ব্যাগের সম্ভার। আমরা আসলে যে জায়গাটায় ঘুরছি এখানটায় মূলত এই কাপ, প্লেট, সার্ভিং বোল, ফ্লাওয়ার ভাস, চীনেমাটির জিনিস বা কাচের জিনিস মূলত এটাই এখানে পাওয়া যায়। যেমন এই কাপটা আমার বেশ পছন্দ হয়েছে, আমি ওকে ডাকলাম, আমি ওকে দেখালাম, কিন্তু স্বাভাবিকভাবে ও বললো এইটা আর কি এমন কাপ। একই উত্তর দ্বিতীয়টার ক্ষেত্রেও। তো ওই যে বললাম, আমার নিজের পছন্দের ওপর খুব একটা ট্রাস্ট নেই, যতক্ষণ না ও আমার পছন্দটাকে স্যাংশন করে আমি স্যাটিসফাই হতে পারি না যে না আমার এই পছন্দটা ঠিক। তো যথারীতি এগুলো না নিয়ে আমার মূলত যে জিনিসগুলো দরকার ছিল, একটা প্লেট, একটা সার্ভিং বোল, সেগুলো নিয়ে আমি রওনা দেবো এবার এখান থেকে। এটা বাচ্চাদের খাওয়ার সার্ভ করার জন্য যেই থালা, এটাও ভীষণ সুন্দর। তো আমি ওই সার্ভিং বোলটাই নিচ্ছি আপাতত। গড়িয়াহাটে খুব অল্প জিনিসই কেনার ছিল, কিনলাম। একটু যে ঘুরে দেখবো, এত মারাত্মক গরম আর তার সাথে এত হিউমিড আমাদের ওয়েদার। চোখে প্রমাণ করে দিচ্ছে যে গরমটা কিরকম। আর ইনি দরদর করে ঘামছি, তা কোনো রকমে ওই দুটো একটা বোল, একটা বোল, পাত্র, প্লেট, এই সমস্ত কিনে দ্রুত, মানে গরম আমাদের ছুটিয়ে গাড়িতে এনে ফেলেছে। সত্যি তাই, মারাত্মক যাচ্ছি। গরম আজকে। তবে আসবো গড়িয়াহাটে আবার কখনো, এরকম আসা যাওয়া তো এখানে লেগেই থাকে। তো তখন আরও যেসব জিনিসগুলো এখানে পাওয়া যায়, মানে গড়িয়াহাটে পাওয়া যায় না এমন জিনিসের সংখ্যা হয়তো খুবই কম। জামা কাপড়, অর্নামেন্টস, ঘর সাজানোর জিনিস, আর্টিফিশিয়াল ফুল আমিও কিনেছি এখান থেকে অনেক। তো সেগুলো আবার দেখাবো পরে একদিন কখনো। আর এখন একটু রোল কেনার ইচ্ছে আছে, এই ধাবায় যদি রাখার জায়গা পাই। কারণ ধাবা মানে- যে কোনো পাঞ্জাবি দোকান, সেটা রোল হতে পারে কিংবা তড়কা হতে পারে, তাদের পরিমাণটা খুব বেশি থাকে আর কি, পরিমাণটা খুব তারা বেশি থাকে। তো চেহারাটা সেই কারণে ওরকম টেস্টটাও জোশ ভালো হয়। সমন্বিত। তো সেই কারণে ধাবায় জায়গা পেলে অবশ্যই রাখবো। ধাবার রোল কেউ একটা খেলে তার রাতের ডিনার একদম নিশ্চিত। ধাবা বলতে বালিগঞ্জ ধাবা।
এবং এই ধরনের মোটারোল একমাত্র কসবা একটা দোকান আছে ফিস্ট, এছাড়া আপনি অন্য কোথাও পাবেন না। মানে অন্য যে মোগলাই রেস্টুরেন্টে বা রাস্তার সামনের দোকানে কিনবেন সেখানে এরকম মোটারোল দেবেন। সেখানে নর্মাল যেরকম সাইজ আমরা দোকানে দেখি সেরকম, আর এখানে যে পরিমাণটা দেয় এটা পাঞ্জাবিদের খাওয়ার উপযুক্ত রোল। এবারে বাড়ি ফেরার পথ ধরেছি। এটা এই রাস্তাটা দিয়েই কিছুটা গেলে পরে সামনে পড়বে ক্র্যাম্পারি। সেখানে বিভিন্ন রকম ফ্রাই পাওয়া যায়, ফিশ ফ্রাই, তারপর চিকেন কাটলেট, মাটন রোল, বিভিন্ন রকম পাওয়া যায়। চা কফি তো পাওয়াই যায়, তো সেগুলো কিন্তু বেশ লোভনীয়। গড়িয়াহাটে যে শুধুমাত্র ফুডের দোকান তা নয়, অনেক বড় বড় দোকানও আছে, যেমন এই ট্রেডার্স অ্যাসেম্বলি, পাঞ্জাবির দোকান হিসেবে শাহেন শাহ, আমরা রেজিস্ট্রির পাঞ্জাবি যেখান থেকে কিনেছিলাম সেটার ভিডিও আমাদের আছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আরো অনেক বড় বড় শপিং মল আছে। এবার পার্ক সার্কাসের উপর দিয়ে চলেছি, ধাবার রোল কেনা হয়ে গেছে। ধাবার রোল প্রত্যেকে খেলে বুঝতে পারবেন যে একটা খেলে মানে ডিনার একদম নিশ্চিন্ত পুরুষ মানুষের পক্ষে, আর মেয়েরা ওটা কার্যত শেষই করতে পারে না। সুতরাং ধাবার রোল 100% রেকমেন্ডেড। আর পার্ক সার্কাসের উপর দিয়ে যাওয়ার সময় একটাই কথা বলবো, কিছুদিন আগেই টুপি বাহিনী বেধড়ক ঠ্যাঙানি খেয়েছে বাঁদরামি করার জন্য। এখন শান্তিতে আমরা হিন্দু বাঙালিরা যাতায়াত করতে পারি। যাই হোক, আমাদের সারাদিনের দিন যাপনের এই ভ্লগ ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে।